নমস্কার, গল্পকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলা সাহিত্যের নামী এবং অনামী লেখক লেখিকাদের বিভিন্ন গল্প নিয়ে আমরা আবারও হাজির হয়েছি এই গল্পকথা ইউটিউব চ্যানেলে। আর আজ আপনাদের জন্য থাকছে বছর 50 আগে, রচনায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, উপস্থাপনায় আমি সায়ন্তন দাস। শ্রোতাদের সুবিধার্থে আমরা গল্পের ভাষা কিছুটা সহজ করে নিয়েছি। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের নিবেদন, বছর 50 আগে। ঠ্যাঙাড়ের কথা অনেকে শুনেছে এবং আমাদের মতো যারা বুড়ো তারা দেখেছেও অনেকে। 50-60 বছর আগেও পশ্চিম বাংলায় অর্থাৎ হুগলি, বর্ধমান প্রভৃতি জেলায় এদের উপদ্রব ছিল খুব বেশি। তার আগেও অর্থাৎ ঠাকুমাদের যুগে শুনেছি লোক চলাচলের প্রায় কোনো পথই সন্ধ্যার পরে পথিকের পক্ষে নিরাপদ ছিল না। এই দুর্বৃত্তরা ছিল যেমন লোভী তেমনই নির্দয়। দল বেঁধে পথের ধারে ঝোপঝাড়ে লুকিয়ে থাকত। হাতে থাকতো বড় বড় লাঠি এবং ওই কাঁচা বাঁশের ভারী ছোট ছোট খেঁটে, যাকে বলতো পাবড়া। পথিক চলে গেলে তার পা লক্ষ্য করে পেছন থেকে ছুঁড়ে মারত সেই পাবড়া। অব্যর্থতার সন্ধান। অতর্কিতে পায়ে চোট খেয়ে সে যখন পথের ওপর মুখ থুবড়ে পড়ত, তখন সকলে ছুটে এসে দম দাম করে লাঠি মেরে তার জীবন শেষ করত। এদের ভাবনা চিন্তা বাজ বিচার ছিল না। এদের হাতে প্রাণ দিয়েছে এমন অনেক লোককে আমি নিজের চোখেই দেখেছি। ছেলেবেলায় আমার মাছ ধরার বাতিক ছিল খুব বেশি। ভোর না হতেই ছিপ হাতে নদীতে গিয়ে হাজির হতাম। একলা নদীর তীরে মাছের সন্ধানে ঘুরতে ঘুরতে কতদিন দেখেছি কাদায় শ্যাওলায় মাখামাখি মানুষের মৃতদেহ। কোনোটার মাথা থেকে হয়তো তখনও রক্ত ঝরে জলটা রাঙা হয়ে আছে। নদীর দুই তীরেই ঘন বন জঙ্গল। কি জানি কোথাকার মানুষ কোথা থেকে ঠ্যাঙাড়েরা মেরে এনে এই জনবিরল নদীর পাঁকে পুঁতে দিত। এর জন্য কখনো দেখিনি পুলিশ আসতে, কখনো দেখিনি গ্রামের কেউ গিয়ে থানায় খবর দিয়ে এসেছে। এই জঞ্জাট কে করে? তারা চিরদিন শুনে আসছে পুলিশকে ঘাঁটাতে নেই, তার ত্রিসীমানার মধ্যে যাওয়াও বিপজ্জনক। বাঘের মুখে পড়েও দৈবত বাঁচা যায়, কিন্তু ওদের হাতে কদাচ নয়। কাজেই এ দৃশ্য কারো চোখে পড়ত, সে চোখ ফিরিয়ে নিঃশব্দে অন্যত্র সরে যেত। তারপরে রাত্রি এলে শিয়ালের দল বেরিয়ে মহা সমারোহে ভোজনাদি শেষ করে নদীর জলে আঁচিয়ে মুখ ধুয়ে ঘরে ফিরে যেত। মরার চিহ্ন মাত্র থাকত না। একদিন আমার নিজেরও হয়তো ওই দশা ঘটত, কিন্তু ঘটতে পেলে না। হ্যাঁ, সেই গল্পটাই বলি। আমার বয়স তখন বছর 12। সকালে ছুটির দিনে ঘরের মধ্যে লুকিয়ে বসে ঘুড়ি তৈরি করছি। কানে গেল ওপাড়ার নয়ন বাগদির গলা। সে আমার ঠাকুরমাকে বলছে, গোটা 5 টাকা দাও না দিদি ঠাকুরন, তোমার নাতিকে দুধ খাইয়ে শোধ দেব। ঠাকুরমা নয়ন চাঁদকে বড় ভালোবাসতেন। জিজ্ঞাসা করলেন, হঠাৎ টাকার কি দরকার হলো নয়ন? এই একটা ভালো গরু আনবো দিদি। বসন্তপুরে পিসিমার বাড়ি, পিস্তু তো ভাই বলে পাঠিয়েছে 4-5টা গরু সে রাখতে পারছে না, আমাকে একটা দেবে। কিছু নেবে না জানি, তবুও গোটা 5 টাকা সঙ্গে রাখা ভালো। ঠাকুরমা আর কিছু না বলে 5টা টাকা এনে তার হাতে দিলেন। সে প্রণাম করে চলে গেল। আমি শুনেছিলাম বসন্তপুরে ভালো ছিপ পাওয়া যায়, সুতরাং নিঃশব্দে তার সঙ্গ নিলাম। মাইল 2 কাঁচা পথ পেরিয়ে
গ্র্যান্ড ট্রাঙ্ক ধরে বসন্তপুরে যেতে হয়। মাইল খানেক গিয়ে কি জানি কেন হঠাৎ পেছনে চেয়ে নয়নদা দেখল আমি পেছন পেছন আসছি। ভয়ানক রাগ বললে আমার জন্য সে 10খানা ছিপ কেটে আনবে। তবু কোনো মতে আমি ফিরে যেতে রাজি হলাম না। হ্যাঁ, অনেক কাকুতি মিনতি করলাম, কিন্তু সে শুনলে না। আমাকে ধরে জোর করে বাড়িতে ফিরিয়ে নিয়ে এলো। কান্নাকাটিতে ঠাকুমা একটু নরম হলেন, কিন্তু নয়নদা কিছুতে সম্মত হলো না। বললে, দিদি, যেতে আসতে কোষাষ্টেক পথ বই নয়, যোজনা রাত স্বচ্ছন্দে নিয়ে যেতে পারতাম, কিন্তু পথটা ভালো নয়, ভয় আছে। বেলাবেলি যদি ভিড়তে না পারি, তখন একলা গরু সামলাবো না ছেলে সামলাবো না নিজেকে সামলাবো, কি করব বলো তো দিদি? পথে ভয়টা যে কি তা এই অঞ্চলের সবাই জানে, তাই ঠাকুমাও এবার বেঁকে দাঁড়ালেন। বললেন, না, কখনো না। যদি পালিয়ে যাস, তোর স্কুলের মাস্টার মশাইকে চিঠি লিখে পাঠাবো, তিনি 50 গা বেত দেবেন। নিরুপায় হয়ে আমি তখন অন্য ফোন দিয়ে আঁটলাম। নয়নদা চলে গেলে পুকুরে নিয়ে আসি বলে তেল মেখে গামছা নিয়ে বেরিয়ে পড়লাম। নদীর ধারে ধারে বন জঙ্গল ও আম কাঁঠাল বাগানের ভেতর দিয়ে মাইল 2-2.5 ছুটতে ছুটতে যেখানটায় আমাদের ওই কাঁচা রাস্তায় এসে পাকা রাস্তায় মিলেছে, সেইখানটায় এসে দাঁড়িয়ে রইলাম। মিনিট 10 পরে দেখি নয়নদা আসছে। সে আমাকে দেখে প্রথমটা খুব বকলে, তারপর আমি কি করে এসেছি শুনে হেসে ফেললে। বললে, চলো ঠাকুর, যা অদৃষ্টে আছে তাই হবে, অত দূরে এসে আর তো ফিরতে পারি নে। নয়নদা সাতগার একটা দোকান থেকে মুড়ি মুরকি বাতাসা কিনে আমার কোঁচার খুঁটে বেঁধে দিলে। খেতে খেতে প্রায় দুপুরবেলা দুজনে বসন্তপুরে এসে ওর পিসির বাড়িতে পৌঁছলাম। পিসির অবস্থা সচ্ছল, বাড়ির নিচেই কুন্তি নদী, ছোট কিন্তু জল আছে, জোয়ার ভাটা খেলে। স্নান করে এলাম। ওদের বড় বউ কলা পাতায় চিড়ে গুড় দুধ কলা দিয়ে ফলারের জোগাড় করে দিলে। নয়নদার আমি দুজনেই পথ হেঁটে এমনই ক্লান্ত হয়েছিলাম যে আমাদের ঘুম যখন ভাঙল তখন 4টে বেজে গেছে। বেলার দিকে চেয়ে নয়নদা একটু চিন্তিত হলো, কিন্তু মুখে কিছু বললে না। মিনিট 10 মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম। যাওয়ার সময় সে প্রণামী বলে পিসিকে টাকা 5টা দিতে গেলে, কিন্তু তিনি নিলেন না, ফিরিয়ে দিলেন। ফেরার পথ ধরলাম। নয়নদার বাঁ হাতে গরুর দড়ি, ডান হাতে 4 হাত লম্বা বাঁশের লাঠি, কিন্তু গরু নিয়ে দ্রুত চলা যায় না। কোষ 2 না যেতেই সন্ধ্যা উতরে আকাশে চাঁদ দেখা দিলে। রাস্তা দুধারেই বড় বড় অশ্বত্থ বট আর পাঁকুড় গাছ, ডালে ডালে মাথায় মাথায় ঠেকে এক হয়ে আছে। পথ অন্ধকার, শুধু কেবল পাতার ফাঁকে ফাঁকে জ্যোৎস্নার ম্লান আলো স্থানে স্থানে পথের উপরে এসে পড়েছে। নয়নদা বললে, দাদা ভাই, তুমি আমার বাঁ দিকে এসে তোমার বাঁ হাতে গরুর দড়িটা ধরো, আমি থাকি তোমার ডাইনে। কেন নয়নদা? না, এমনি, চলো যাই। আমি ছেলে মানুষ হলেও বুঝতে পারলাম নয়নদার কণ্ঠস্বরে উদ্বেগ পরিপূর্ণ। ক্রমশ পাকা রাস্তা ছেড়ে আমরা কাঁচা রাস্তায় এসে পড়লাম। দুপাশের বন জঙ্গল আরো ঘন হয়ে এলো। বহু প্রাচীন সুবৃহৎ পাঁকুড় গাছের সারি, মাথার ওপরে পাথার অবিচ্ছিন্ন আবরণে কোথাও ফাঁক রাখেনি যে একটু চাঁদের আলো পড়ে। এমন সময় সামনে হাত 50-60 দূরে বিদীর্ণ কণ্ঠের ডাক এলো, ও বাবা গো, মেরে ফেললে গো, কে কোথায় আছো? আচ্ছা, বাঁচাও, রক্ষা করো। সঙ্গে সঙ্গে শোনা গেল লাঠির ধূপ ধাপ দুম দাম শব্দ। তারপরে
সমস্ত নীরব। নয়নদা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে বললে, যা, সব শেষ হয়ে গেল। কি শেষ হলো নয়নদা? একটা মানুষ। বলে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে সে কি ভাবলে। তারপরে বললে, চলো দাদা ভাই, আমরা একটু সাবধানে যাই। গরু বাঁয়ে, নয়নদা ডাইনে, আমি উভয়ের মাঝখানে। ছেলেবেলা থেকে শুনে আসছি, দেখেও আসছি মাঝে মাঝে, সুতরাং বালক হলেও বুঝলাম সমস্ত। কে কোথায় আছো রক্ষে করো, তখনও দোকানে বাজছে। ভয়ে ভয়ে বললাম, নয়নদা, ওরা যেসব সামনে দাঁড়িয়ে, আমরা যাব কি করে? মারে যদি। না দাদা ভাই, আমি থাকতে মারবে না। ওরা ঠ্যাঙারে কিনা, আমাদের দেখলেই পালাবে। ওরা ভারী ভীতু। গরু, আমি ও নয়নদা তিনজনে ধীরে ধীরে এগোতে লাগলাম। ভয়ে আমার পা কাঁপছে, নিঃশ্বাস ফেলতে পারিনি, এমনই অবস্থা। গাছের ছায়া, ধুলোর আধারে এতক্ষণ দেখা যায়নি কিছুই। 15-20 হাত এগিয়ে আসতেই চোখে পড়ল জন 5-6 লোক যেন ছুটে গিয়ে পাকুড় গাছের আড়ালে লুকোলো। নয়নদা হঠাৎ দাঁড়িয়ে পড়ে হাঁক দিলে। সে কি ভয়ানক গলা! খবরদার বলছি তোদের, বামুনের ছেলে সঙ্গে আছে। পাপড়া ছুঁড়ে মারলে তোদের একটাকেও জ্যান্ত রাখবো না। এই, সাবধান করে দিলাম। কেউ জবাব দিলে না। আমরা আরো খানিকটা এগিয়ে এসে দেখি একটা লোক উপুড় হয়ে রাস্তার ধুলোয় পড়ে। অল্প স্বল্প চাঁদের আলো তার গায়ে লেগেছে। নয়নদা ঝুঁকে দেখে হায় হায় করে উঠল। তার নাক দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে রক্ত ঝরে পড়ছে। শুধু পা দুটো তখনও থরথর করে কাঁপছে। কাঁধের ভিক্ষের ঝুলিটি তখনও কাঁধে, কিন্তু চালগুলি ছড়িয়ে পড়েছে ধুলোয়। হাতের একতারাটি লাঠির ঘায়ে ভেঙে চুড়ে খানিকটা দূরে ছিটকে পড়ে আছে। নয়নদা সোজা হয়ে উঠে দাঁড়ালে, বললে, ওরে নরকের কীট, তোরা মিছিমিছি একজন বৈষ্ণবের প্রাণ নিলি। এ তোরা করেছিস কি? তার কিছুক্ষণ আগের সেই ভীষণ কণ্ঠ হঠাৎ যেন বেদনায় ভরে গেল, কিন্তু ওদিক থেকে সাড়া এলো না। নয়নের এ দুঃখের প্রধান হেতু সে নিজে পরম বৈষ্ণব। তার গলায় মোটা মোটা তুলসীর মালা, নাকে তিলক, সর্বাঙ্গে নানা রকম ছাপছোপ। প্রদীপের আলোয় ঠাকুর ঘরে বসে বটতলার প্রকাশিত বৈষ্ণব ধর্মগ্রন্থ প্রতিদিন অনেক রাত পর্যন্ত সে সুর করে পড়ে। মাংস সে খায় না, সংকল্প আছে ভবিষ্যতে একদিন মাছ পর্যন্ত ছেড়ে দেবে। তার বৈষ্ণব হবার ছোট্ট একটু ইতিহাস আছে, এখানে সেটুকু বলে রাখি। এখন তার বয়স 40-এর কাছে, কিন্তু যখন 25-30 ছিল তখন ডাকাতির মামলায় জড়িয়ে সে একবার বছর খানেক হাজত বাস করে। ঠাকুরমার এক পিস্তুত ভাই ছিলেন জেলার বড় উকিল। তাকে দিয়ে বহু তদবির ও অর্থ ব্যয় করে ঠাকুরমা ওকে খালাস করে। হাজত থেকে বেরিয়েই সে সোজা নবদ্বীপ চলে যায় এবং তথায় কোনো এক গোস্বামীর কাছে দীক্ষা নিয়ে মাথা মুড়িয়ে তুলসীর মালা ধারণ করে সে দেশে ফিরে আসে। সেদিন থেকে সে গোঁড়া বৈষ্ণব। আর যে বৈষ্ণবের সে প্রাণপণে সেবা করে, তার হত্যায় ও যে মর্মান্তিক ক্রুদ্ধ ও বিচলিত হবে তাতে বিস্ময়ের কিচ্ছু নেই। বললে, নিরীহ বৈষ্ণব ভিক্ষে করে সন্ধেবেলায় ঘরে ফিরছিল, ওর কাছে কিভাবে যে মেরে ফেললি বলতো? 2 ঘন্টা 4 ঘন্টা বেশি তো নয়, ইচ্ছে করে তোদেরও এমনি ঠেঙিয়ে মারি। এবার গাছের আড়াল থেকে জবাব এলো, ওই 2-4 ঘন্টায় কে দেয় রে? তোর 14 পুরুষের ভাগ্যই ভালো যে এই যাত্রায় বেঁচে গেলি। যা যা, আর ধর্ম কথা শোনাতে হবে না, যা পালা।
কথা তার শেষ না হতেই নয়নদা যেন বাঘের মতো গর্জে উঠল। বটে রে হারামজাদা, পালাবো তোদের ভয়ে? ট্যাগ থেকে 5টা টাকা বার করে এ হাতের টাকা ঝনঝন করে ও হাতের মুঠোয় নিয়ে বললে, এতগুলো টাকার মায়া ছাড়িস নে বলে দিলাম। পারিস সবাই সঙ্গে এসে নিয়ে যা, কিন্তু ফের সাবধান করে দিই, আমার বাবা ঠাকুরের গায়ে যদি কুটোর আঁচড় লাগে তো তোদের সব কটাকে জন্মের মতো রাস্তায় শুইয়ে রেখে তবে ঘরে যাব। শেতলার নয়ন ছাতি আমি, আর কেউ নয়। বলি, নাম শুনেছিস না এমনি লাঠি হাতে ভিকিরি মেরে বেড়াস? হারামজাদা শিয়াল কুকুরের বাচ্চারা! গাছের তলা একেবারে স্তব্ধ। মিনিট 2 স্থির থেকে নয়নদা পুনরায় আরো কটু সম্ভাষণে হাঁক দিলে, কিরে আসবি না টাকাগুলো ট্যাঁকে নিয়েই ঘরে যাব? কোনো জবাব নেই। পথের ওপরে 2-3 গাছা পাবড়া পড়েছিল। নয়ন একে একে কুড়িয়ে সেগুলো সংগ্রহ করে বলল, চলো দাদা, এবার ঘরে যাই, রাত হয়ে এলো। তোমার ঠাকুরমা হয়তো কত ভাবছেন। ওরা সব শিয়াল কুকুরের ছানা বই তো নয়, মানুষের কাছে আসবে কেন? তুমি এক গাছা ছিপ হাতে তেড়ে গেলেও সবাই ছুটে পালাবে দাদা ভাই। ইতিমধ্যেই আমার ভয় ঘুচে সাহস বেড়ে গিয়েছিল। বললাম, যাবো তেরে নয়নদা। থাকবে দাদা, কাজ নাই, কামড়ে দিতে পারে। আমরা আবার পথ চলতে লাগলাম। নয়নের মুখে কথা নেই। আমার একটা প্রশ্নেরও সে হাঁ না ছাড়া জবাব দেয় না। খানিকটা এগিয়েই একটা বড় গাছতলার অন্ধকার ছায়ায় এসে সে থমকে দাঁড়ালো। বলল, না দাদা ভাই, চোখে দেখে ছেড়ে যাওয়া হবে না। বামুন বৈষ্ণবের প্রাণ নেওয়ার শোধ আমি দেব। কি করে শোধ দেবে নয়নদা? এক বেটা কেউ কি ধরতে পারবো না? তখন দুজনে মিলে তারেও ঠেঙিয়ে মারব। ঠেঙিয়ে মারার আনন্দে আমি প্রায় আত্মহারা হয়ে উঠলাম। একটা নতুন ধরনের খেলার মতো। ওদের সম্বন্ধে কত ভয়ঙ্কর কথাই না শুনেছিলাম, কিন্তু সব মিছে। নয়নদা যেতে দিলে না, নইলে আমি তেড়ে গিয়ে নিশ্চয়ই একটাকে ধরে ফেলতে পারতাম। বললাম, নয়নদা, তুমি বেশ করে এক বেটাকে ধরে থেকো, আমি একাই ঠেঙিয়ে মারবো। কিন্তু আমার ছিপ যদি ভেঙে যায়? ছিপের ঘায়ে মরবে না দাদা, এই লাঠিটা নাও। বলে সে সংগৃহীত পাবড়ার এক গাছা আমার হাতে দিয়ে বললে, গরু নিয়ে এইখানে একটু দাঁড়াও দাদা ভাই, আমি এক্ষুনি 2-1টা বেটাকে ধরে আনছি, কিন্তু চেঁচামেচি কান্নাকাটি শুনে ভয় পেও না যেন। না, ভয় কি, এই যে হাতে লাঠি রইল। নয়ন বাকি পাবড়া দুটো বগলে চেপে ধরলে। তার বড় লাঠিটা রইল ডান হাতে। তারপরে রাস্তা ছেড়ে বনের ধার ঘেঁষে হামাগুড়ি দিয়ে ফিরে চলল সেই দিকে। ঠ্যাঙাড়েরা ঠাউরে ছিল আমরা চলে গেছি। নিশ্চিন্ত হয়ে ফিরে এসে সেই মৃত ভিখিরির ট্যাঁক হাতড়ে ঝুলি ঝেড়ে তারা খুঁজে দেখছিল কি আছে। হঠাৎ একজনের চোখে পড়ল কিছুটা দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে নয়নদা। সভয়ে চেঁচিয়ে উঠল, কে দাঁড়িয়ে ওখানে? আমি নয়ন ছাতি। অমনি দাঁড়িয়ে থাক, ছুটে পালাবি কি মরবি? কিন্তু কথা শেষ না হতেই অনেকগুলো পায়ের ছুটোছুটি শুনতে পেলাম, এবং প্রায় সঙ্গে সঙ্গেই অস্ফুট আর্তস্বরে কেঁদে উঠে কে যেন হুড়মুড় করে একটা ঝোপের ওপর পড়ে গেল। নয়নদা চেঁচিয়ে বললে, এক বেটারে পেয়েছি দাদা ভাই, আরগুলো পালালো। শুভ সংবাদে সেইখানে দাঁড়িয়ে লাফাতে লাগলাম। চেঁচিয়ে বললাম, ওকে ধরে আনো নয়নদা, আমি ঠেঙিয়ে মারবো, তুমি মেরে ফেলো না যেন। না দাদা, তুমিই মেরো। আবার একটা করুণ আওয়াজ কানে এলো। মনে হয় নয়নদার লাঠির খোঁচার ফল। মিনিট 2 পরে দেখি একটা লোক খোঁড়াতে খোঁড়াতে আসছে। তার পেছনে নয়ন চাঁদ। কাছে এসে হাউ মাউ করে কেঁদে উঠে আমার পা জড়িয়ে ধরলে।
নয়নদা টান মেরে তাকে তুলে দাঁড় করালে। এবার তার মূর্তি দেখে আমি ভয়ে শিউরে উঠলাম। মুখে তার কালি মাখানো, তাতে সাদা সাদা চুনের ফোঁটা দেওয়া, যেমন রোগা তেমনই লম্বা, পরনে শতছিন্ন ন্যাকড়া, তখনও কাঁদছিল। তার গালে নয়ন প্রচন্ড এক চর মেরে বললে, চুপ কর হারামজাদা, যা জিজ্ঞেস করি সত্যি সত্যি জবাব দে। কজন ছিলি? তাদের কি নাম? কোথায় ঘর বল? লোকটা প্রথমেই বলতে চায় না, কিন্তু পিঠে একটা গুঁতো খেয়ে সঙ্গীতের নাম নাম গড়গড় করে বলে গেল। নয়নদা বললে, মনে থাকবে, ভুলবো না। এখন বল, বোষ্টম ঠাকুর পড়ে গেলে নিজে তুই ক ঘা বাড়ি দিয়েছিলি? 5-7 ঘা হবে বোধ হয়। আচ্ছা, 7-5 ঘাই সই। এবার ঠিক তেমনি করে শো, যেমন করে বোষ্টম ঠাকুরকে শুয়ে থাকতে দেখলাম। দাদা ভাই, এগিয়ে এসো। ওই খেটে দিয়ে 5-7 ঘাই সাবার করা চাই, কিন্তু দেখব কেমন হাতের জোর। তুই বেটা দেরি করছিস কেন? শুয়ে পড়। বলি তার কান ধরে টেনে রাস্তায় বসালে, এবং বসার আগেই প্রচন্ড গোটা 2-3 লাথি তার পিঠে মেরে পথের ধুলোয় লুটিয়ে দিলে। বললে, দেরি করো না দাদা, মাথা তাক করে মারো, 2-3 ঘাড় বেশি লাগবে না। নয়নদার গলার স্বর গেল বদলে, চোখ মুখ যেন আর কার। চেহারা দেখে গায়ে কাঁটা দিলে। নতুন খেলা শুরু করব কি? ভয়ে হাত পা কাঁপতে লাগলো। কাঁদো কাঁদো হয়ে বললাম, আমি পারবো না নয়নদা। পারবে না? তবে আমি শেষ করে দিই। না নয়নদা, না, মেরো না। কিন্তু লোকটা লাথি খেয়েই সেই যে শুয়ে পড়েছিল আর নড়ে চড়েনি, প্রাণ ভিক্ষেও চায়নি, একটা কথা পর্যন্ত বলেনি। বললাম, চলো ওকে বেঁধে নিয়ে থানায় ধরিয়ে দিয়ে। শুনে নয়নদা যেন চমকে উঠল। থানায়? পুলিশের হাতে? হ্যাঁ, ও যেমন মানুষ মেরেছে, তারাও তেমন ওকে ফাঁসি দিক। যেমন কর্ম তেমন ফল। নয়নদা খানিকক্ষণ চুপ করে রইল। তারপরে তারে একটা লাঠির ঠেলা দিয়ে বললে, ওঠ। কিন্তু কোনো সাড়া নেই। নয়নদা বললে, বেটা মরে গেল নাকি? যে দুর্বল সিং, 2 দিন হয়তো পেটে এক মুঠো অন্নও নাই, আবার পথে এসেছে লোক ঠেঙ্গাতে। যা বেটা, দূর হ, ওটা ঘরকে যা। সে কিন্তু তেমনই পড়ে রইল। নয়নদা তখন হেঁট হয়ে তার নাকে হাত দিয়ে বললে, না, মরেনি, অজ্ঞান হয়ে আছে। জ্ঞান হলে আপনি ঘরে যাবে। চলো দাদা, আমরাও ঘরে যাই, অনেক দেরি হয়ে গেল, ঠাকুমা ভাবছে। পথে যেতে যেতে বললাম, কেন ছেড়ে দিলে নয়নদা? পুলিশে ধরিয়ে দিলেই বেশ হতো। কেন দাদা ভাই? বেশ ফাঁসি হয়ে যেত। খুন করলে ফাঁসি হয়, আমাদের পড়ার বইয়ে লেখা আছে। আছে নাকি দাদা? আছে বই কি। চলো না বাড়ি গিয়ে তোমাকে বই খুলে দেখিয়ে দিই। নয়নদা বিস্ময়ের ভান করে বললে, বলো কি দাদা, একটা মানুষ মারার বদলে আর একটা মানুষ মারা? হ্যাঁ, তাই তো। সে তো তার উচিত সাজা। আমি পড়ছি যে। কিন্তু সব উচিতই যে সংসারে হয় না দাদা ভাই। কেন হয় না নয়নদা? নয়নদা হঠাৎ জবাব দিলে না, একটু ভেবে বললে, বোধহয় জগতে সবাই ধরিয়ে দিতে পারে না বলে। কেন যে পারে না, কেন যে মানুষ এই অন্যায় করে, সে তত্ত্ব সেদিনও জানি না, আজও না। তবু এই কথাটাই ভাবতে ভাবতে খানিকটা পথ চলার পরে জিজ্ঞাসা করলাম, আচ্ছা নয়নদা, ওরা ফিরে গিয়ে আবার তো মানুষ মারবে? না দাদা, আর মারবে না।
আমি বেঁচে থাকতে এ কাজ ওরা আর কখনো করবে না। জবাবটায় খুব একটা প্রসন্ন হতে পারলাম না। ফাঁসি হওয়াই ছিল আমার মনোব্রত। বললাম, কিন্তু ওরা বেঁচে তো গেল, শাস্তি তো হলো না। নয়নদা অন্যমনস্ক হয়ে কি ভাবছিল, বললে, কি জানি, হবে হয়তো একদিন। পরক্ষণে সচেতন হয়ে বললে, আমি তো এর উত্তর জানি না দাদা ভাই, তোমার ঠাকুমা জানেন। তুমি বড় হলে তাকে একদিন জিজ্ঞাসা করো। আমার কিন্তু বড় হওয়ার সবুর সইল না। বাড়িতে পা দিয়ে এই সমস্ত বিবরণ, শুধু হাত পা কাঁপার অবান্তর কথাগুলো বাদ দিয়ে অঙ্গ প্রত্যঙ্গের যথোচিত সঞ্চালনে আমাদের ঠ্যাঙাড়ে বিজয় কাহিনী বর্ণনা করে ঠাকুরমাকে সবিস্তারে বুঝিয়ে দিলাম। গরু কিনতে গিয়ে আজ কি কাণ্ড ঘটেছিল। আগাগোড়া মন দিয়ে শুনে তিনি কেবল একটা নিঃশ্বাস ফেলে আমাকে বুকের কাছে টেনে নিয়ে স্তব্ধ হয়ে রইলেন। নয়নদা এতক্ষণ চুপ করে শুনছিল। আমার বলা শেষ হতে টাকা 5টি ঠাকুমার পায়ের কাছে রেখে বললে, গরুটা এমনিই পেলাম, তোমার টাকা তোমার কাছেই ফিরে এলো দিদি। না নিলেন পিসিমা, না নিলেন পথে তোমার মেজ বউয়ের ভাইয়ের দল। ঠাকুরমা একটু হেসে বললেন, দেখা হলে মেজ বউকে জানাবো, কিন্তু ও টাকা আমিও নেব না নয়ন। ও তোর ঠাকুরের ভোগে লাগাগে যা, কিন্তু একটা কথা আজ তোকে বলি নয়ন, এখনো তেমন বষ্ট মতে তুই পারলি নে। কেন দিদি? তারা কি টাকা বাঁচিয়ে লোক বোলায়? তোর যদি লোভ সামলাতে না পেরে ছুটেই আসতো, তাহলে আরো গোটা 5-6 মরতো, তাতে নয়নের পাপের ভরায় কতটুকুই বা ভার চাপতো। কি বলো দিদি? ঠাকুরমা চুপ করে রইলেন। এই ইঙ্গিতের অর্থ জানেন তিনি, আর জানেন নয়নদা নিজে, কিন্তু সেও আর কিছু বললে না। দূর থেকে তাকে ভূমিষ্ঠ প্রণাম করে টাকা 5টি মাথায় ঠেকিয়ে নয়নদা নিঃশব্দে বেরিয়ে গেল। শুনছিলেন বছর 50 আগে, রচনায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, গল্পকথক রাজ চট্টোপাধ্যায়, কিশোর কথকের ভূমিকায় হিমগ্ন ঘোষ, ঠাকুমার ভূমিকায় সৃষ্টি সাহা, ঠ্যাঙাড়ে রূপঙ্কর এবং সায়ন্তন, এডিটিং, পোস্টার ডিজাইন এবং নয়নের ভূমিকায় রূপঙ্কর চক্রবর্তী, পরিচালনা, উপস্থাপনা এবং বাউন ঠাকুরের ভূমিকায় আমি সায়ন্তন দাস। আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ গল্পটি পুরোটা শুনে আমাদের পাশে থাকার জন্য। আগামী পর্বে আরও একটি সুন্দর গল্প নিয়ে আবারও হাজির হবে গল্পকথা। ততক্ষণ পর্যন্ত আজকের ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে থাকুন। ধন্যবাদ।